হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মার্ট স্কুল। আজকে আমরা আরও একটি মজার সাবজেক্ট রসায়ন প্রথম পত্রের আরও একটি মজার টপিকস টাইটেশন নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা এই মজার টপিকস নিয়ে ডিটেলসে আলোচনা করি। এবং আজকে আমাদের যে আলোচনার বিষয় দেখো আমি এখানে লিখে রেখেছি টাইটেশন। এবং এই বিষয়টা বোঝানোর আগে প্রথমেই আমাদের জানতে হবে যে মূল সংখ্যা কী, ঘনমাত্রা কী, পিপিএম কী, অনেকগুলো বিষয়। তো সেই সকল বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না, আমি ধরে নিলাম যে সেই বিষয়গুলো তোমরা জানো। তবুও আজকে আমরা কিছু ম্যাথ দেখব, যেখানে মানে অনেকগুলো ম্যাথ দেখব, তার মধ্যে পিএইচের কিছু ম্যাথ থাকবে, এটা আইসিসির সাথে রিলেটেড। এবং বিভিন্ন রকমের কালার নির্দেশক নিয়ে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ পিপিএমের যে মানগুলো আছে সেগুলো দিয়েও আমরা কিছু কালার নির্দেশক পিএইচ অঙ্কন করব, সেগুলো ডিটেলসে আমরা আজকে আলোচনা করব বিষয়। তো পুরো ভিডিও তোমরা আমার সাথেই থাকবা এবং তোমার ফ্রেন্ডদেরকেও জানিয়ে দাও যে আজকে টাইটেশন নিয়ে আলোচনা হচ্ছে। তো চলো আজকে আমরা এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে দেখো আমি এখানে একটা চিত্র এঁকে রেখেছি। এই চিত্রটাকে আমাদের একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো টাইটেশন বিষয়টা সম্পন্ন করার জন্য মূলত এই চিত্রটা আমাদের বুঝতে হবে, অর্থাৎ টাইটেশন এটা কিভাবে হয় বা কোনটা হয় কোনটা হয় না সেই বিষয়টা আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা স্টোরিটার দিকে নজর দিই। সেটা হচ্ছে একটা বিজ্ঞানী আছে, তার সাথে একটা মজার ঘটনা আছে। সেটা হচ্ছে সাইবার নামক একটা বিজ্ঞানী আছে, সে এই টাইটেশন ব্যাপারটা নিয়ে অনেক মজার মজার ঘটনা করেছিল। তো সেই সকল বিষয় আপাতত আমরা আলোচনা না করি, আমরা এই বিষয়টায় একটু ফোকাস দিই। দেখো এখানে একটা আমি বুলেট রেখেছি, এটা হচ্ছে একটা বুলেট, এই দণ্ডটা হচ্ছে একটা বুলেট। তো আমি এখানে একটু নাম লিখে নিচ্ছি, বুলেট। এবং এই নিচে যে দণ্ডটা আছে সেটা অর্থাৎ পাতিলের মতো আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স। তো এটা আমাদের লেখা হয়ে গেল, আমরা এটা বুঝে গেলাম যে কোনটা বুলেট কোনটা কনিক্যাল ফ্লাক্স। এটা মূলত আমরা একটি স্ট্যান্ডে, এটা হচ্ছে স্ট্যান্ড, এই স্ট্যান্ডের সাথে আমরা আটকিয়ে দিলাম এবং উপর থেকে এই কনিক্যাল ফ্লাক্সের যে মুখটা আছে সেটা আমরা খুলে যদি দেই, এই কনিক্যাল ফ্লাক্সে আমরা যে জিনিসগুলো রাখবো সেইটা মূলত এই বুলেটে আমরা যে জিনিসগুলো রাখবো সেইটা মূলত এই কনিক্যাল ফ্লাক্সে পড়বে, বা যেটাতে রাখবো আমরা সেটার থেকে নিচের দিকে পড়বে। তো এখন আমাদের আলোচনা হচ্ছে এই বুলেটে কী রাখবো, কনিক্যাল ফ্লাক্সে কী রাখবো। মূলত তোমরা জানো যে টাইটেশন ঘটানোর জন্য দুইটা বিষয় খুবই জানা জরুরি, সেটা হচ্ছে দুইটা আমরা উপাদান নিব, অর্থাৎ একটা অম্ল নিব একটা ক্ষার নিব। এখন আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে এই বুলেটে আমরা কোনটা নিব, অর্থাৎ এখানে আমরা যে বুলেট আছে সেটা আমরা অ্যাসিড নিব না ক্ষার নিব, এবং এখানে যে কনিক্যাল ফ্লাক্স আছে সেটাতে আমরা অ্যাসিড নিব না ক্ষার নিব, কোনটা নেব, অর্থাৎ বুলেটে কোনটা কনিক্যাল ফ্লাক্সে কোনটা, না হলে তো আমাদের এই টাইটেশনটা সম্পন্ন হবে না। তো এটাই একটু জেনে আসি যে কোনটাতে আমরা অ্যাসিড নিব এবং কোনটাতে আমরা ক্ষার নিব। মূলত যেটার মূল সংখ্যা, আমরা এখানে মূল সংখ্যা বলতেছি যে এন, এটাকে আমরা মূল সংখ্যা দ্বারা প্রকাশ করতেছি। এটা যদি বেশি হয় এবং এন ইকুয়াল টু যদি কম হয়, অর্থাৎ মূল সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটাকে নিব আমরা হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে, সেটাকে আমরা নিব হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে। এবং মূল সংখ্যা যার কম সেটাকে আমরা নিব হচ্ছে বুলেটে। আমি কি বললাম, বললাম হচ্ছে এন সংখ্যা অর্থাৎ মূল সংখ্যা যার বেশি সেটাকে আমরা নিব হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে, এবং মূল সংখ্যা যার কম সেটাকে নিব আমরা হচ্ছে বুলেটে। এবং এই টাইটেশনের যে ব্যাপারটা সেটা কিভাবে ঘটবে, অর্থাৎ ধরো এখান থেকে আমি নিচের দিকে ফেলতেছি, আমাদের টাইটেশনটা সমাপ্ত হয়ে গেল, আমরা কি করে বুঝবো যে আমাদের টাইটেশনটা ফিনিশড। তো সেটা জানার জন্য আমাদের আরও একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে নির্দেশক। অর্থাৎ সেটা হতে পারে এমন একটা জিনিস, এই নির্দেশক এমন একটা জিনিস যেটা আমাদের বলে দিবে যে আমাকে আর উপর থেকে ফেলতে হবে না, অর্থাৎ নো নিড, আমার এই বিষয়টার প্রয়োজন নেই। এবং এটা আমাদেরকে জানিয়ে দিবে, অর্থাৎ এই নির্দেশকটা আমাদের জানিয়ে দিবে যে আমাদের রিয়াকশানটা ফিনিশড, অর্থাৎ রিয়াকশানটা ক্লোজ এখন। তো এই বিষয়টা আমরা জেনে গেলাম যে নির্দেশকেরও একটা ব্যবহার আছে আমাদের এখানে। তো এটা আমরা লাস্টের দিকে আলোচনা করব পিএইচ মান দিয়ে। এবার আরও কিছু জিনিস আমাদের জানা দরকার। এখানে দেখো আমি আরও কিছু জিনিস লিখব, সেটা হচ্ছে এখানে আমি লিখব টাইটার কি, অর্থাৎ এই টাইটেশনে যেটা জানা দেবো না, অর্থাৎ এটা তো আমরা বুলেট এবং কনিক্যাল ফ্লাক্স এটা তো জেনে গেলাম। তো টাইটেশন মূলত কি, অর্থাৎ টাইটেশনের যদি সংজ্ঞা আমাদের থেকে চাওয়া হয় তাহলে আমরা বলবো জানা দ্রবণের ঘনমাত্রা দ্বারা যদি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় তাহলেই সেটা হচ্ছে টাইটেশন বা অনুমাপন। এটার আরেকটা নাম আছে টাইটেশনের, সেটা হচ্ছে অনুমাপন। অর্থাৎ জানা দ্রবণের ঘনমাত্রা দ্বারা যদি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকেই মূলত বলা হয় টাইটেশন বা অনুমাপন।
এবার এই টাইটেশনের বিষয়টাকে আরেকটু আমরা গভীরে যদি জানি তাহলে হচ্ছে টাইটেশনের জানা দ্রবণের ঘনমাত্রার দ্রবণকে বলা হয় হচ্ছে টাইটার। কি বললাম বলো? টাইটার। টাইটার এটাকে আমরা বলবো হচ্ছে টাইটার। টাইটার কি? জানা দ্রবণের ঘনমাত্রার দ্রবণকে, অর্থাৎ যেটা আমাদের জানা থাকবে অর্থাৎ দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে টাইটার। এবার অজানা যে দ্রবণের ঘনমাত্রা আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে টাইট্রেন্ড। টাইট্রেন্ড টাইটেন্ড। তো এটা আমরা বলবো হচ্ছে টাইটেন্ড, অর্থাৎ জানা দ্রবণের ঘনমাত্রার দ্রবণকে আমরা বলবো হচ্ছে টাইটার এবং অজানা দ্রবণের ঘনমাত্রার দ্রবণকে আমরা বলবো হচ্ছে টাইট্রেন্ড। এবার এই টাইটেশন ব্যাপারটা কোন কোন রকমের হবে, অর্থাৎ জারণ বিজারণ হবে না অম্লক্ষারক হবে, কোনটা হবে? তো এটা মূলত হবে হচ্ছে অম্লক্ষার, অর্থাৎ অ্যাসিড এবং বেজ এটা হবে। এবং 2 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ বিজারণ। তো আমাদের মূলত এইচএসসিতে যেটা জানার বিষয় সেটা হচ্ছে অ্যাসিড এবং বেজ, অর্থাৎ অম্ল এবং ক্ষারক, এইটাতে আমরা টাইটেশন করব। এবং আরেকটা যেটা টাইটেশন আছে সেটা হচ্ছে জটিল মাত্রিক। এবার আমার তো এই টাইটেশনের যে মৌলিক বিষয়গুলো সেটা আমরা জানলাম। এবার আমাদের আরও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে টাইটেশনের একটা সূত্র আছে যেটা আমাদের সব সময় লাগবে। টাইটেশনের মূল সূত্রটা আমি এখানে লিখবো এখন। এখানে আমি সূত্র লিখে দিচ্ছি, দেখো। সূত্রটা হবে হচ্ছে VA ডিভাইডেড বাই হচ্ছে VB ইকুয়াল টু হবে হচ্ছে NA এখানে বি আর এ দ্বারা বোঝাচ্ছে, মূলত আমি এখানে লিখে দেই। এ ইকুয়াল টু বোঝাচ্ছে হচ্ছে অ্যাসিড এবং বি ইকুয়াল টু বোঝাচ্ছে হচ্ছে বেজ অর্থাৎ ক্ষারক। এখন আমরা কি লিখবো দেখো, ভিএ কি? ভিএ হচ্ছে অ্যাসিডের আয়তন। এখানে কি লিখবো আমরা? অ্যাসিড আয়তন, অর্থাৎ অ্যাসিডের আয়তন। ভিবি হচ্ছে মূলত বেজের আয়তন। বেজ আয়তন। বেজ আয়তন। এসে কি? এসে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। অ্যাসিড এম, অর্থাৎ আমরা এখানে মোলারিটি বুঝাইলাম, অ্যাসিড মোলারিটি অর্থাৎ অ্যাসিড ঘনমাত্রা। এসবি হচ্ছে বেজ মোলারিটি। এসবি হচ্ছে বেজ মোলারিটি। বেজ মোলারিটি। এবং এনএ কি? এনএ আমরা একটু আগেই জানলাম যে এন ইকুয়াল টু মোল সংখ্যা। এনএ ইকুয়াল টু হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। এন বি ইকুয়াল টু হচ্ছে এই যে বি ইকুয়াল টু হচ্ছে বেজ অর্থাৎ বেজের মোল সংখ্যা। তো এই সূত্রটা আমাদের মোটামুটি জানা হয়ে গেল। এবার তো তোমাদের মনে একটা প্রশ্ন সবারই আসবে যে এই সূত্রটা কোথা থেকে আসলো। তোমরা দেখবা যে বইয়ে এই সূত্রটার প্রমাণ দেওয়া নেই। আর আমরা সূত্রে চলে যাব, অর্থাৎ সূত্রটা আসলো কোথা থেকে সেই বিষয়টা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। দেখো আমি এখানে লিখে রেখেছি সূত্র প্রমাণ। আমি এখানে টাইটেলটা দিয়ে রেখেছি সূত্র প্রমাণ। তো আমরা এখন সূত্রটা প্রমাণ করব। আমরা মূলত এখানে অ্যাসিড এবং ক্ষার নেব। সূত্র প্রমাণের এখানে আমি একটু লিখে রাখছি যে অ্যাসিড এবং ক্ষারক নিব, অর্থাৎ এতে অ্যাসিড বিতে বেজ। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তোমাদের সবারই জানা আছে সেই হিসাবে আমি এখানে মোল সংখ্যা নিয়ে প্রথমে আলোচনা করি নাই, তাই আমি এখানে একটু জিনিসটা লিখে রাখতেছি যে কি হয়। এখানে দেখো আমি এক্স এবং ওয়াই নিলাম এবং এক্সে ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখব? এটা মূলত হবে হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে ক্ষারকের মোল সংখ্যা, অর্থাৎ ক্ষারের মোল সংখ্যা। এখানে মোল সংখ্যা হবে মোল সংখ্যা। তো আমি এই বিষয়টা দেখো লিখে ফেললাম যে এক্স এবং ওয়াইয়ের যে অনুপাতটা সেটা হবে হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারকের মোল সংখ্যার সমান, অর্থাৎ এক্স ইকুয়ালটি কি? মোল অ্যাসিড এবং ওয়াই ইকুয়ালটি হচ্ছে ক্ষার অ্যাসিড, মোল ক্ষার। এক্স ইকুয়াল টু হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে ক্ষারের মোল সংখ্যা। এবার তোমরা একটা জিনিস জেনে থাকবা, এটাকে ধরো আমরা 1 নং সমীকরণ দিলাম। এবার টাইটেশনের ফলাফল অনুযায়ী ধরা যাক VA লিটার ক্ষার দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে বুলেটে থাকে হচ্ছে VA লিটার অ্যাসিডের প্রয়োজন। ধরো VA তোমার হচ্ছে বেজ রাখলাম, VA আয়তনের বেজ রাখলাম, এটাকে প্রশমিত করতে হচ্ছে VB একটা বেজ রাখলাম, বেজের আয়তন রাখলাম, সেটাকে প্রশমিত করতে আমাদের VA অর্থাৎ অ্যাসিডের আয়তন দরকার হবে। ধরলাম VA লিটার, এটাকে আমরা লিটার দ্বারা প্রকাশ করলাম, VA লিটার অ্যাসিডের প্রয়োজন হবে। এবার আমরা জানি মোলার ঘনমাত্রা ইকুয়াল টু, আমরা মোলার ঘনমাত্রার যে সূত্রটা আছে সেটা থেকে আমরা কি জানি, মোলার ঘনমাত্রা এস ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে N ডিভাইডেড বাই ভি, মোল পার লিটার। এটা কিন্তু আমরা সূত্রটা জানি যে এস ইকুয়াল টু এন বাই ভি। এটাকে আমরা মোল সংখ্যা, এখন যদি আমরা এই মোল সংখ্যাটা নির্ণয় করি অর্থাৎ এন ইকুয়াল টু কিন্তু আমরা সিম্পলি আর গুণন করে অর্থাৎ আর গুণ করে পাবো হচ্ছে
এস ইন্টু ভি, এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নং সমীকরণ। এবার প্রশমন বিক্রিয়ার জন্য 1 নং সমীকরণের সাহায্যে লেখা যায়, অর্থাৎ এটাকে যদি আমরা প্রশমন বিক্রিয়ার সাহায্যে 1 নং সমীকরণের সাহায্যে আমরা লিখতে পারি, এখানে দেখো এক্স ইকুয়াল টু, অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা এক্স ইকুয়াল টু হবে হচ্ছে এস এ ইন্টু ভি এ। কীভাবে হলো এটা? কারণ হচ্ছে তোমরা দেখো প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে এটা কিভাবে হলো, দেখো এখানে এক্স ইকুয়াল টু এস এ ইন্টু ভি এ, এটা কিভাবে আসলো। এখানে আমি প্রথমেই দেখো বলে রেখেছিলাম এন ইকুয়াল টু হচ্ছে এস ইন্টু ভি। যেহেতু আমরা প্রথমে চলে যাই, তাহলে দেখো এক্স ইকুয়াল টু অ্যাসিডের মোল সংখ্যা ছিল। যেহেতু এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, সুতরাং আমরা মোল সংখ্যা এন এর সূত্র থেকে এস ইন্টু ভি পেয়েছি। সুতরাং এক্স ইকুয়াল টু হবে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, অর্থাৎ এই যে এস অ্যাসিডের ঘনমাত্রা ইন্টু হচ্ছে অ্যাসিডের আয়তন। সেম ওয়েতে আমরা কি পাবো? সেম ওয়েতে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে বেজের ঘনমাত্রা, অর্থাৎ এস বি ইন্টু হবে হচ্ছে ভিবি। অর্থাৎ এটাকে আমি দিলাম একদম পুনরায় স্টার দ্বারা পূর্ণ করলাম এবং এটা 2টা স্টার দ্বারা পূর্ণ করলাম। এটা দেখো 2টা সূত্র পেলাম, কিন্তু আমরা যে এটা হচ্ছে বেজের মোল সংখ্যা, এটা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। এবার আমরা সিম্পলি দেখো এই 2টা সমীকরণকে যদি আমরা একদম ইকুয়েশনটা সমাধান করি, তাহলে আমরা কি পাবো? এক্স ডিভাইডেড বাই ওয়াই পাবো। এক্স মানে 2টাকে ভাগ করলাম, অর্থাৎ এই 1 স্টারকে 2 স্টার দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা দেখো এখানে পাবো হচ্ছে এস এ ইন্টু হচ্ছে ভি এ ডিভাইডেড বাই হচ্ছে এস বি ইন্টু হবে হচ্ছে ভিবি। এটা কিন্তু আমরা পেলাম। এক্স ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল টু হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, তাহলে এটাকে আমরা কি দিব? এন এ। ওয়াই দ্বারা কি? বেজের মোল সংখ্যা, অর্থাৎ কি? এন বি। তাহলে এটাকে আমরা ফাইনাল সূত্রে কিভাবে লিখতে পারি? সুন্দরভাবে গুছিয়ে এন এ ডিভাইডেড বাই হচ্ছে এন বি। এটা কোনটার সমান? এইটার সমান। তাহলে এটাকে আমরা বাম পাশে যদি লিখি, তাহলে কোনোই পরিবর্তন হয় না, অর্থাৎ এস এ ভি এ ডিভাইডেড বাই হচ্ছে এস বি ভি বি। খুবই সহজ একটা সিম্পলি সূত্র আমরা পেয়ে গেলাম এখান থেকে, এই সূত্র প্রমাণ। এটা যদিও তোমাদের বইয়ে দেওয়া নাই এই সূত্র প্রমাণটা, তবুও আমি দেখাই দিলাম তোমাদের কৌতূহল মেটানোর জন্য। এবার আমরা চলে যাই ম্যাথে। সুন্দর সুন্দর ম্যাথ আমরা এখন করে দেখি। তো দেখো এখানে আমি কিছু ম্যাথ লিখে রেখেছি। এখানে দেখো আমি প্রথমেই একটা ম্যাথ লিখে রেখেছি। এখানে ম্যাথের কিছু ইকুয়েশন লিখে রেখেছি, দেন আমি এটাকে সমাধান করব। আমি এখানে ম্যাথটা লিখেছি, দেখো একটি টাইটেশনে 25 মিলিলিটার, অর্থাৎ দেখো এখানে একটা আমাদের ডেটা দেওয়া আছে, অর্থাৎ 25 মিলিলিটার। এটাকে আমরা একটু চিহ্নিত করে রাখি। 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রক্সাইড, এটাও একটা ডেটা। সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণকে প্রশমিত করতে 16.5 মিলিলিটার আয়তনের আর কি, এটা মিলিলিটার আমরা সবাই জানি, আয়তনের একক হচ্ছে মিলিলিটার। এবং দেখো এখানে দেওয়া আছে 0.125 মোল, এটাও একটা আমাদের ডেটা। তো 0.125 মোলার H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন হলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? অর্থাৎ এই ডেটাগুলো আমরা একটু লিখে নেই। দেখো আমি বাম পাশে একটু ডেটাগুলো লিখে নেব। ডেটা এখানে কি দেওয়া আছে? ভি অফ বেজ, এটা ভি অফ বেজ দ্বারা কি বোঝাচ্ছে? বেজ মূলত এখানে কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং ভিবি আমরা এখানে ভিবি বের করতে হবে। ভিবি আমাদের বের করতে হবে, এখানে ভিবি না এস এ বের করতে হবে আমাদের। তো এখানে আমাদের কোনটা কোনটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নেই। দেখো ভিবি দেওয়া আছে হচ্ছে 25 মিলিলিটার 25 ml। এবার দেওয়া আছে ভি এ দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাসিড এখানে কোনটা? হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। তো এখানে আমি একটু সালফিউরিক অ্যাসিড লিখে নেই। সালফিউরিক অ্যাসিডের আয়তন কত দেওয়া আছে? 16.5। তাহলে এটাকে আমরা কি লিখছি? 16.5 ml। এবং দেখো আরো কিছু ডেটা দেওয়া আছে, আমি ডেটাগুলো আর একটু লিখে নেই। এখানে এস এ দেওয়া আছে, অর্থাৎ এ দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.125। তাহলে এখন বের করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত, অর্থাৎ ঘনমাত্রা ইকুয়াল টু কত? এস বি, অর্থাৎ বেজের ঘনমাত্রা নির্ণয় করতে বলতেছে। সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু বেজ, তাই আমরা এখানে এস বি ইকুয়াল টু হোয়াট দিয়ে নিলাম, অর্থাৎ এটা আমাদের নির্ণয় করতে হবে। যদিও ডেটাগুলো আমি একটু তোমাদের কাছে ক্লিয়ার করতে পারি না, কারণ ক্যামেরার একটু ডিস্টার্ব থাকার কারণে। তোমরা একটু দেখে নাও যে আমি ডেটাগুলো কিভাবে লিখলাম। খুব সহজ ডেটাগুলো লেখা। এবার আমরা এটাকে সমাধান করার জন্য আমরা প্রথমেই সূত্রটা লিখে নিব। এটাকে আমি একটু সূত্র দিয়ে ঠিক করে নিচ্ছি। সূত্রটা আমাদের হচ্ছে এস এ এস বি ডিভাইডেড বাই হচ্ছে এখানে হবে হচ্ছে, সূত্রটা আমার একটু ভুল হয়েছে, আমি কাটা দিয়ে আবার নতুন করে লিখছি। এস এ ভি এ ডিভাইডেড বাই হচ্ছে এস বি
ভিবি ইকুয়াল টু হচ্ছে এন এ ডিভাইডেড বাই হচ্ছে এন বি। তাহলে আমি যদি ডেটাগুলো আগেই বসাতে বলবো না, কারণ ম্যাথের ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে ডেটাগুলো তোমরা আগে লিখে নিবা না, কারণ ডেটাগুলো যদি তুমি আগে লিখে নাও তাহলে গ্যাঞ্জাম হওয়ার একটি সমস্যা আছে। তাই আমরা প্রথমে যেটা নির্ণয় করবো সেটাকে আগে আমরা বাম পাশে করে নেবো, অর্থাৎ এখানে আমাদের নির্ণয় করতে হবে এস বি। তাহলে আমি এস বিকে ডান পাশে নিব, বাম পাশে নিব। তাহলে এস বি যদি আমি বাম পাশে নিই তাহলে এস বি ইকুয়াল টু আমি পাবো হচ্ছে, দেখো আর আর যদি গুণ করি তাহলে এইটা আর এইটা গুণ হবে, তাহলে আমরা পাবো হচ্ছে এস এ ভি এ এন বি। আর নিচে পাবো দেখো এটা যদি আর আর গুণ করি তাহলে এস বি ভি বি এন এ। তাহলে এস বি যদি আমরা এই পাশে রাখি তাহলে এই ভি বি এবং এন এ এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ভি বি এন এ। এবার আমরা ডেটাগুলো বসাতে পারি। ডেটাগুলো যদি আমি বসাই তাহলে কি হবে দেখো, এস এর মান কত 0.125 ইন্টু হচ্ছে ভি এর মান হচ্ছে ভিএ এখানে হচ্ছে 16.5 ইন্টু এনবি। এখন আমাদের প্রশ্ন এনবি ইকুয়াল টু কত। দেখো এখন আমাদের তোমাদের এটাই খুব ইম্পর্টেন্ট এই ম্যাথের ক্ষেত্রে। আমি মূলত একটা এখানে পেজ নিব এই ভি এ এস এ সরি এন এ এন বি নির্ণয় করার জন্য। দেখো এখানে আমাদের অ্যাসিডটা কোনটা আছে, সোডিয়াম অ্যাসিড আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং যে বেসটা আছে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো এখানে আমি একটু একটা সাদা পেজ নিচ্ছি। দেখো আমি এখন এই অ্যাসিড লিখে নিচ্ছি, এখানে দেখো সালফিউরিক অ্যাসিড এবং আমাদের যে বেসটা ছিল সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। যখন আমরা এই বিকার থেকে, অর্থাৎ আমরা এখানে যদি আবার প্রথম চিত্রটাতে ফিরে যাই, অর্থাৎ দেখো এখানে আমি চিত্রটাতে ফিরে আসলাম। দেখো বুলেটে যদি আমরা নেই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কনিক্যাল ফ্লাক্সে যদি আমরা নেই অ্যাসিড, তাহলে এখান থেকে যদি আমরা ফেলি আস্তে আস্তে এখানে এসে কিন্তু একটা রিয়াকশন হবে। তো এই রিয়াকশনটাই আমি এখন এখানে লিখবো। দেখো রিয়াকশনটা হবে হচ্ছে এমন, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 যদি রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে, এই দুইটা রিয়াকশন করে উৎপন্ন হবে হচ্ছে Na2SO4 প্লাস হচ্ছে H2O। তাহলে এখন দেখো আমরা এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা সোডিয়াম, এখানে দুইটা সোডিয়াম না, এখানে একটা সোডিয়াম, এখানে দুইটা সোডিয়াম। তাহলে আমাদের এটা মিলানোর জন্য এখানে দুই দিতে হবে, সমতা করব। তাহলে দুইটা সোডিয়াম, এখানে হাইড্রোজেন হয়েছে দুইটা, এখানেও দুইটা, এখানে দুইটা, তার মানে এখানেও আমাদের দুই দিতে হবে। দেখো সমতাটা হয়ে গিয়েছে। এখন দেখো এইটা কিন্তু আমরা পেলাম, এইটা আমাদের ফাইনাল ইকুয়েশন। এখান থেকে আমরা মৌল সংখ্যা নির্ণয় করব কিভাবে। এখানে মূলত এই যে এখানে দেখো 2 আছে, এখানে দেখো মনে মনে 1 আছে, বাম পাশে 1 আছে মনে মনে। আমরা মনে মনে এখানে 1 দিলেও হয় না দিলেও হয়, তাই এটা মনে মনে 1 আছে, তাই এখানে আমরা 1 দিয়ে নিলাম। এখানে যেহেতু 2 আছে সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH এটার মোল সংখ্যা অর্থাৎ Na ইকুয়াল টু হবে হচ্ছে 2, এবং সালফিউরিক অ্যাসিডের যে মোল সংখ্যা হবে সেটাকে আমরা লিখবো হচ্ছে H2SO4, এটার মোল সংখ্যা হবে হচ্ছে 1, কারণ এটার আগে আছে 1 এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে আছে 2, তাই এটার মোল সংখ্যা 2। খুব সহজে এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি রিঅ্যাকশন দ্বারা। এবার আমরা সেখানে Na Nb এর মান বসিয়ে দিই। N এর মান আমরা কত পেলাম 1, Nb এর মান পেলাম কত আমরা Nb অর্থাৎ এখানে Nb এর মান আমরা পেয়েছি হচ্ছে 2, এবং Vb এর মান আমরা এখানে দেখো দেওয়া আছে 25 ইন্টু হচ্ছে Na অর্থাৎ এটা হচ্ছে মোল সংখ্যা এখানে আমরা পেয়েছি হচ্ছে 2, কারণ এখানে মোল সংখ্যা হবে 1, কারণ হচ্ছে এটা অ্যাসিডের মোল সংখ্যা আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে 1। তাহলে এই মানগুলো যদি আমি সমাধান করি, আমি একটু এখানে ক্যালকুলেটর নিচ্ছি, আমি মানটা একটু সমাধান করি। 0.125 ইন্টু হচ্ছে 16.5 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 25 ইন্টু 1, তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে 0.165 মোলার। এটা কিন্তু মোলার অ্যান্সারে হবে, কারণ এটা ঘনমাত্রা, তাই এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। খুব সহজ একটা ম্যাথ। দেখি আমরা আরও একটা ম্যাথ যদি করি তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে। তো এই ম্যাথটা আমরা একটু দেখি যে এই ম্যাথটা আমরা পারি কিনা। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে একটি 1.0 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের 100 ml কে সম্পূর্ণরূপে নিরপেক্ষ করতে, এখানে কত হবে না করতে হবে, করতে কত 0.5 মোলার অক্সালিক অ্যাসিড প্রয়োজন হয়। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এখানে একটা তোমাদের সংকেত না দিয়ে এখানে মুখে লিখে দিয়েছে, অর্থাৎ লিখে দিয়েছে যে অক্সালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিডের সংকেতটা আমাদের জানতে হবে, সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি। খুব সহজ একটা সংকেত, তোমাদের সবার জানার কথা। H2C2O4 এটা মূলত অক্সালিক অ্যাসিডের সংকেত। এবার আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো মূলত আমরা এখানে লিখে নেব। তো ডেটাগুলো আমি লিখে নেই। দেখো এখানে ঘনমাত্রা দেওয়া আছে, সুতরাং এটা কিসের ঘনমাত্রা, বেজের ঘনমাত্রা, তাই Sb ইকুয়াল টু হচ্ছে
1.0 মোলার। এবার দেখো এখানে দেওয়া আছে 100 মিলিলিটারকে সম্পূর্ণরূপে নিরপেক্ষ করতে, তার মানে জলীয় দ্রবণের 100 ml-কে, এটা কিসের ঘনমাত্রা বলো? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, অর্থাৎ VB। আমরা এখানে কত পেলাম? 100 ml। দুঃখিত। এবার আমাদের যেটা দেওয়া আছে হচ্ছে 0.5 মোলার অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের আমরা সংকেত এখানে লিখে রেখেছি, দেখো তাহলে এটা হবে হচ্ছে SA ইকুয়াল টু 0.5 মোলার। এবং দেখো এখানে VA ইকুয়াল টু নির্ণয় করতে বলেছে। NA এখানে আমি লিখে নিচ্ছি NA এবং NB, এটা এখন আমরা নির্ণয় করে এখানে বসাবো। তাহলে আমরা প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে আমরা চলে যাব। দেখো আমি এখানে রিয়াকশনটা লিখছি। রিয়াকশনটা কি ছিল এখানে আমি আরেকবার বলে দিতে চাই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল এবং তার সাথে ছিল হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4। তাহলে এটাকে যদি আমরা একটু রিয়াকশন করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে Na2C2O4 প্লাস হচ্ছে H2O। তাহলে এখন আমরা একটু সমাধানটা করি। এখানে দুইটা 4টা অক্সিজেন, এখানে 4টা অক্সিজেন, এখানে একটা বেশি, তার মানে এখানে আমরা 2 দিব। তাহলে এখানে 4টা হাইড্রোজেন হয়ে গেল, এখানে 2টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তার মানে এখানে আমাদের 2 দিতে হবে। তাহলে 2টা সোডিয়াম 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 4টা, তাহলে এখানেও মিলে গেল অক্সিজেন 2টা, এখানে 2টা, আর এখানে 4টা, 6টা, আর এখানে 4টা, এখানে 2টা, 6টা। ওকে, আমাদের এটা দেখো সমাধান হয়ে গিয়েছে, কারণ এটা আমরা প্রশমন বিক্রিয়া যেভাবে তোমরা যেভাবে সমতা করো আর কি, সেইভাবে যদি সমতাটা করো তাহলে এমন একটা ফলাফল পাবো। আমি দেখো নিচেও লিখে রেখেছি, এখানে এটা আমরা পেলাম। এখানে আমরা 2H2O লিখলাম এবং Na2C2O4 এটা আমরা লিখে নিলাম। এবার দেখো আমরা এখানে কোনটা মূল সংখ্যা পাবো। দেখো এখানে 2 আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে 2 আছে, তার মানে এটা হচ্ছে NB। এটার আগে কত আছে? এটার আগে আছে হচ্ছে মনে মনে 1, ওই যে কোনো সংখ্যা না থাকলে 1 ধরে নিতে হয়, তাই হচ্ছে এটা NB। তাহলে এখানে আমরা Na ইকুয়াল টু কত পেলাম? আমরা মানগুলো একটু বসাই। Na ইকুয়াল টু হচ্ছে 1, সরি এটা হচ্ছে Na। NB ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 2। তাহলে যদি আমরা মানগুলো সমাধান করি তাহলে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে VA। তাহলে VA ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে SB প্লাস হচ্ছে ইন্টু হবে, প্লাস না, আমি একটু গুলাই ফেলতেছি। SB ইন্টু হচ্ছে SA ডিভাইডেড বাই হবে হচ্ছে NB ইন্টু কত? SA। এটা আমরা সূত্র থেকে একদম সরাসরি লিখলাম, ওই সূত্র আর অনেক বড় করলাম না, কারণ তোমরা সূত্রটা জানো, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে নিবা, এইভাবে সূত্রটা আসে। তাহলে যদি আমি মানগুলো বসাই, দেখো SB এর মান বসাইলাম। SB এর মান কত? SB এর মান হচ্ছে 1.0 ইন্টু হচ্ছে SA। এখানে VB হবে, আমার একটু ভুল হয়েছে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। VB এর মান আমি এখানে একটু বসাবো। VB এর মান হবে হচ্ছে 1000, S এর মান হচ্ছে 0.5, এখানে NB, এখানে SA, তাহলে এখানে হবে হচ্ছে SB। আমার একটু উলট পালট হয়ে গেছে। VB ইন্টু হচ্ছে SB, তাহলে 1000 ইন্টু 0.1 ডিভাইডেড বাই হচ্ছে NB এর মান 2 ইন্টু হচ্ছে S এর মান হচ্ছে 0.5। তাহলে যদি মানগুলো বসিয়ে আমি একটু সমাধান করি, ক্যালকুলেটারে তুলি, তাহলে যেটা পাবো, আমি একটু ক্যালকুলেটারে তুলি, এখানে 100 ইন্টু 0, তাহলে যে মানটা পাবো সেই মানটা আমরা এখানে একটু নির্ণয় করে ফেলেছি। দেখো 100 ml। তাহলে VA ইকুয়াল টু আমরা কত পেলাম? VA ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 100 ml। খুব সহজ একটা মান, এটাই অ্যান্সার। এখন আমি তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে দেখো আমি এখানে আরেকটা সাদা পেজ নিলাম এবং তোমরা এই সূত্রটাকে, অর্থাৎ VASA ডিভাইডেড বাই হচ্ছে VBSB ইকুয়াল টু হচ্ছে NANB, এই সূত্রটাকে এত বড় করে না লেখার চাইতে তোমরা এইভাবেও লিখতে পারো, V1S1 ইকুয়াল টু হচ্ছে V2S2। এটাকেও তোমরা একটু লিখতে পারো। এই সূত্রটা তোমাদের জানার কথা, আমি পরবর্তী ভিডিওতে এইটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। এখানে VA কত? VA হচ্ছে বেজের আয়তন। SA কত? SA হচ্ছে বেজের মোল সংখ্যা না, ঘনমাত্রা। V2 ইকুয়াল টু কত? অ্যাসিডের আয়তন। S2 ইকুয়াল টু কত? অ্যাসিডের মোল সংখ্যা না, ঘনমাত্রা। এবং এখানে N2 এবং N1 এটা দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে তোমরা একদম সরাসরি অ্যান্সারে এই 2 এবং 1 বসিয়ে দিবা। এবার আমরা যেটাই চলে যাব সেটা হচ্ছে, দেখো এখানে আমি আরও একটা ম্যাথ রেখেছি, এটা তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। এইটা 100 সেন্টিমিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে প্রশমন করতে 100 সেন্টিমিটার কিউ
টু মোলার, এখানে দেখো 100 সেন্টিমিটার কিউ, এটা তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে সেন্টিমিটার কিউ এটা ইকুয়াল টু কত। সেন্টিমিটার কিউ আর মিলিলিটার একই, অর্থাৎ মিলিলিটার ইকুয়াল টু হচ্ছে সেন্টিমিটার কিউ। আমি দেখো এখানে লিখছি এমএল ইকুয়াল টু হচ্ছে সিএম কিউ। সো তোমাদের কনফিউশন হওয়ার কোনো কিছু নেই। এখানে আরও একটু বলা আছে অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন। অক্সালিক অ্যাসিডের সংকেতকে আমি লিখে দিয়েছিলাম এখানে H2C2O4, অ্যাসিড দ্রবণ প্রয়োজন। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত? তাহলে মোলারিটি এখানটা আমরা কী নির্ণয় করবো বলো? মোলারিটি বলেছে, অর্থাৎ এটা বেজের মোলারিটি, অর্থাৎ SB ইকুয়াল টু হোয়াট, এটা তোমাদের নির্ণয় করতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা একটু এই বাড়ির কাজটা করে রাখবা। এবার আমরা চলে যাচ্ছি আজকের টপিক্সের সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটি আলোচনা, সেটা হচ্ছে নির্দেশক। এই চার্টটা আমি তোমাদের দেখাচ্ছি, এই চার্টটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট। এই চার্টটা তোমরা একটু মনে রাখবা, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট। দেখো এখানে বলা আছে নির্দেশক অ্যাসিড দ্রবণে বর্ণ, ক্ষারীয় দ্রবণে বর্ণ, বর্ণ পরিবর্তনে পিএইচ পরিসর। দেখো এখানে একটা নির্দেশক দেওয়া আছে মিথাইল অরেঞ্জ। এটা অ্যাসিড দ্রবণে যদি দেওয়া হয় তাহলে বর্ণটা পরিবর্তন হয়ে গোলাপি দেখাবে এবং তখনই আমরা বুঝে ফেলবো যে টাইট্রেশনটা সমাপ্ত হয়েছে। ক্ষারীয় দ্রবণে যদি দেওয়া হয় হলুদ হয়ে যাবে। বর্ণের পিএইচ সীমা হচ্ছে 3.1 থেকে 4.4, অর্থাৎ এই সীমার মধ্যে আমরা এই নির্দেশকটা ব্যবহার করব। মিথাইল রেড দেওয়া আছে, এটা হচ্ছে 4.2, 6.3, এই সীমার মধ্যে দেখাবে। ফেনথেলিন, এখানে এই লয়সির পরে হবে হচ্ছে দন্তান্ন, এটা হয়ে যাবে হচ্ছে ফিলপথিলিন। এটার উচ্চারণটা খুবই কঠিন, ফিলপথিলিন। এটা হচ্ছে বর্ণহীন হবে অ্যাসিড দ্রবণে এবং ক্ষারীয় দ্রবণে হবে হচ্ছে গোলাপি লাল। এটার পরিসর হচ্ছে 8.1 থেকে হচ্ছে 10.0। লিটমাস পেপারের একটা পিএইচ আছে, সেটা হচ্ছে 6.0 থেকে 8.0, এটার মধ্যে এই সীমাটা দিবে। এবার এটা তোমাদের যদি স্ক্রিনশট দেওয়া হয়ে থাকে তাহলে আমি পরবর্তী ওকে। এবার আমরা এখানে দেখো একটা ম্যাথ লিখে রেখেছি এবং ম্যাথটার সমাধানও করে রেখেছি। দেখো এখানে একটা বলা রয়েছে একটি টাইট্রেশনে 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করতে 16.5 ml 0.125 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? অর্থাৎ এখানে নির্ণয় করতে হবে হচ্ছে SB ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এখানে বলা হয়েছে SB ইকুয়াল টু হোয়াট। আমরা দেখো SB ইকুয়াল টু নির্ণয় করে রেখেছি, এটা মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বুঝিয়েছি, কারণ হচ্ছে আমাদের একটু আলোচনা আছে তাই 0.4 আমরা এটা নির্ণয় করে নিলাম। এটা সম্পূর্ণ তোমরা বোঝার কথা আগের দুইটা ম্যাথে। সো আমি আর ম্যাথটা করলাম না, জাস্ট এখানে অ্যান্সারটা লিখে রেখেছি। দেখো S অফ NaOH দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বেজের ঘনমাত্রা 0.4 ml মোলার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে কোন নির্দেশক ব্যবহৃত হবে। এখন আমাদের যে পিএইচ এর গ্রাফটা আছে সেটার দিকে একটু তাকাতে হবে, অর্থাৎ এটার আগে আমরা পিএইচ মানটা নির্ণয় করে নিই। অর্থাৎ এখানে আমরা নির্ণয় করব কত, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এখানে, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে আমরা পিএইচ নির্ণয় করে নিই। তাহলে এটাকে তোমরা জানো যে পিএইচ মানেই হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, সো এখানে OH এর ব্যাপারটা আমরা দেখব। এবার দেখো OH এর বেলায় OH মাইনাসের পিএইচ হবে হচ্ছে, আমি তোমাদের শর্টকাটে লেখার চেষ্টা করতেছি, এখানে হবে হচ্ছে 14 প্লাস হবে হচ্ছে লগ OH মাইনাস, এবং এখানে H প্লাসের ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস লগ H প্লাস। এটা তোমরা সবাই জানো যে পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে পিএইচ, এখানে আমি লিখে দিচ্ছি পিএইচ ইকুয়াল টু এটা। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, দেখো সোডিয়াম প্লাস পাবো এবং OH মাইনাস পাবো। তাহলে এখানে OH কয়টা আছে, দেখো একটাই আছে, যদি এখানে 2 থাকতো তাহলে 2টা থাকতো। তাহলে এখন কোন সূত্র পড়বে, এইটা। তাহলে এখানে আমরা মানটা একটু বসিয়ে দেই। দেখো 14 আমরা লিখতেছি প্রথমেই, 14 প্লাস লগ অফ, এখানে OH মাইনাস, অর্থাৎ একটা ছিল, কিন্তু এখানে আমি 2 এমনি বোঝানোর জন্য দিয়েছি, অর্থাৎ একটা ছিল। তাহলে এই OH এর ঘনমাত্রাটা নিতে হবে, তাহলে ঘনমাত্রাটা কত, 0.4, এখানে OH এর ঘনমাত্রা 0.4, তাহলে এটা আমরা 0.4 এটা আমরা দিলাম। তাহলে যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 14 প্লাস হচ্ছে লগ 0.4, তাহলে এই মানটা হবে হচ্ছে 13.60। এখন আমরা এই চার্টটাতে চলে যাই। দেখো এখানে একটা আমি চার্ট লিখে রেখেছিলাম তোমাদের, যেটা দেখিয়েছিলাম স্ক্রিনশট দেওয়ার জন্য। এখানে এই লিস্টে কিন্তু কোনো একটারও কিন্তু মানের সাথে মিলতেছে না, অর্থাৎ 13.60 এটা কিন্তু মিলতেছে না, সুতরাং এখানে কোনোই নির্দেশক ব্যবহৃত হবে না। কিন্তু এটা যদি মান হতো তোমার মনে করো 8.1 থেকে হচ্ছে 10 এর মধ্যে, তাহলে কোনটা বসতো, তাহলে হতো যেটা সেটা হচ্ছে এইটা হতো, অর্থাৎ এই নির্দেশকটা ব্যবহৃত হতো ফিলপথেলিন। দেখো এখানে ফিলপথেলিনের
মাত্রাটা কিন্তু হচ্ছে 8.1 থেকে 10-এর মধ্যে, তাহলে এই মানটা কিন্তু আমাদের বসতো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা আমরা যে ঘনমাত্রাটা বসালাম সেটা হচ্ছে এইচ প্লাসের জন্য নির্ণয় করব। ধরো এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে HCl, এটা ধরো এটার ঘনমাত্রা ধরো আমরা নির্ণয় করে ফেলেছিলাম। তো এটার ঘনমাত্রাটা আমরা একটু লিখে নেই। দেখো এটাকে যদি আমরা বিভাজন করি তাহলে আমরা পাবো হচ্ছে H প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। এবার তাহলে এখানে দেখো H প্লাস কয়টা আছে, একটা আছে, তাহলে H প্লাসের ঘনমাত্রা নেব। H প্লাসের ঘনমাত্রা ধরলাম 0.4, তাহলে পিএইচ ইকুয়ালটা আমরা কত পাবো? পিএইচ ইকুয়ালটা এখানে এটা একটু বড় হবে, এটা উপরে হবে, তাহলে পিএইচ ইকুয়ালটা আমরা পাবো হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস। তাহলে H প্লাস ইকুয়াল টু কত? H প্লাস হচ্ছে মাইনাস লগ, H প্লাসের মান আমরা এখানে দিয়ে রেখেছি দেখো 0.4, তাহলে এই মানটা হবে হচ্ছে মাইনাস লগ 0.4, তাহলে এই মানটা যেটা আসলো সেটা হচ্ছে 0.39। এটাও দেখো কোনো ব্যবহৃত হচ্ছে না, কোনো এই সীমায় কিন্তু কোনো পরিসীমা নেই, অর্থাৎ এটাও কিন্তু পসিবল না। তাহলে দেখো এই সীমাগুলো যদি তোমরা মনে রাখো, এই সীমার মধ্যে সাধারণত পরীক্ষায় স্যাররা মিলিয়ে দেয় যে এই সীমার মধ্যে যাতে হয় এবং বলা হয় যে কোন নির্দেশক ব্যবহৃত হবে, তাহলে এটা তোমরা বুঝতে পারলা। এখন এই বিষয়টা যদি তোমাদের সবার যেটা প্রশ্ন থাকে, স্বাভাবিক সবার যে প্রশ্নটা থাকে, এটাই সাধারণত তোমরা আমাকে কোশ্চেন করেছিলা যে এখানে ধরো আমরা NaOH, এটার তো আমরা পিএইচ নির্ণয় করতে পারবো কারণ OH আছে এখানে, OH, এবং HCl যেটা আছে সেটারও কিন্তু আমরা পিএইচ নির্ণয় করতে পারবো কারণ কি এখানে H আছে, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আমরা পাবো। কিন্তু তোমাদের যদি নির্ণয় করতে হয় Na2SO4, এটা যদি নির্ণয় করতে হয় এখানের পিএইচটা কী করে নির্ণয় করবা? দেখো এখানে OHও নেই, H প্লাসও নেই, এটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এখানে একটু লিখছি দেখো, এখানে আমি একটা বিক্রিয়া লিখব প্রথমে, NaOH প্লাস হচ্ছে HCl, এটাকে যদি আমরা একটু বিক্রিয়া করি তাহলে হবে হচ্ছে NaCl প্লাস হচ্ছে H2O। তাহলে দেখো এখানে NaOH এটা কিন্তু একটা হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতেছে, অর্থাৎ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা, অর্থাৎ একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। এখন আমরা দেখব হচ্ছে Na2SO4 এইটা কয়টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করে উৎপন্ন হবে হচ্ছে Na2 এখানে কি হবে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে হবে হচ্ছে Na2Cl প্লাস হবে হচ্ছে H2O প্লাস হবে হচ্ছে, এখানে আমরা কি পাবো, এখানে Na2Cl হবে না, 2NaCl হবে, H2O হবে এবং SO3 হবে। তাহলে আমি একটু দেখতেছি যে সমতা হয়েছে কিনা। Na2 এখানে দুইটা সোডিয়াম আছে, এখানে দুইটা সোডিয়াম আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে দুইটা ক্লোরিন আছে, দেখো দুইটা, এবং এখানে একটা আছে, তার মানে এখানে আমরা 2 দেব। তাহলে এখন দেখতে পাচ্ছ যে এখানে সোডিয়াম সালফেট এটা কিন্তু দুইটা হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি যে হচ্ছে NaOH ইকুয়াল টু হবে হচ্ছে 2Na2SO4। এটা আমি কিভাবে পেলাম? দেখো এটা 2NOH হবে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা হাইড্রোজেন ক্লোরাইডকে প্রশমিত করে, কিন্তু এইটা কিন্তু দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে, তার মানে এইটার মান কিন্তু বেশি, অর্থাৎ 2HCl এর মান বেশি। তাহলে এখন যেটা করার সেটা হচ্ছে এখানে 2NaOH ইকুয়াল টু হচ্ছে Na2SO4, তাহলে এটা ইকুয়াল টু হবে হচ্ছে দুইটা OH, দেখো এখানে দুইটা আছে, তার মানে এইটার মান কিন্তু এইটার 2 গুণ, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের 2 গুণ, তার মানে OH ইকুয়াল টু হবে হচ্ছে 2Na2SO4, তার মানে Na2SO4 এর ক্ষেত্রে আমরা দুইটা OH নেব, অর্থাৎ দুইটা OH দিয়ে ঘনমাত্রা নির্ণয় করে দেন আমরা পিএইচ মান নির্ণয় করতে পারবো। এবার এত বড় তো করার দরকার নেই। এখন পরীক্ষার হলে তোমাদের তো এত সময় থাকবে না, এখন তোমাদের একটা টাইটেশন দেওয়া হলো এবং সেই অঙ্কতে বলা হলো যে কোন নির্দেশক ব্যবহৃত হবে। এখন আমরা শিখব সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা কোন সহজ সূত্র অ্যাপ্লাই করে বা কোন সহজ টিক্সটা অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কগুলা সহজে সমাধান করব। তো চলো সেই টিক্সটা আমরা একটু জেনে নেই। দেখো আমি প্রথম পেজটায় আরেকবার নিচ্ছি, এখানে দেখো আমি যে চিত্রটা আঁকায় রাখছিলাম, এখানে দেখো আমি এই বিষয়টা আঁকিয়ে রেখেছিলাম। এখানে দেখো আমরা বুলেট নিয়েছিলাম এবং একটা কনিক্যাল ফ্লাক্স নিয়েছিলাম, এটা আমরা ধরছি বুলেট এবং এটা ধরলাম আমরা কনিক্যাল ফ্লাক্স। এটা নেওয়ার পর এখন আমরা এখানে মনে মনে ধরলাম যে এখানে আমরা নিয়েছি হচ্ছে অ্যাসিড, এটাকে আমরা বললাম হচ্ছে অ্যাসিড, এবং আমরা কনিক্যাল ফ্লাক্সে নিলাম হচ্ছে বেজ অর্থাৎ ক্ষার। এবার তোমরা চিন্তা করো এই অ্যাসিডটা যখন আমরা এখানে ঢালবো আস্তে আস্তে সেটা পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ বেজের সাথে মিশ্রণ হবে। দেখো এখানে আমি পিএইচ স্কেলটা নিচ্ছি,
তো এটা যখন আমরা নিব এই বেসটা এক সময় কিন্তু এই 7 এর সমান হয়ে যাবে, অর্থাৎ এই পিএইচ মানটা কিন্তু নিরপেক্ষ হয়ে যাবে। আমি বলি অ্যাসিডের পিএইচ যেহেতু 7 কম অর্থাৎ 7 নিচে, তোমরা সবাই জানো অ্যাসিডের পিএইচ 7 নিচে এবং বেজের পিএইচ হচ্ছে 7 অনেক বেশি হয়। তো এখন আমি যেটা বলবো, এই যে আমরা অ্যাসিডটা নিয়েছি সেটার যখন নিচে থেকে পড়বে, এটা কিন্তু এই 7 উপরের যে পিএইচ অর্থাৎ বেজের পিএইচ সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং কমতে কমতে নিচের দিকে আসতে থাকবে, কারণ অ্যাসিডের যে পিএইচ কম তার জন্য কিন্তু কমতে কমতে আসবে রিয়াকশন হতে হতে, এবং সেটা 7 হয়ে যাবে অর্থাৎ নিরপেক্ষ হয়ে যাবে। এরপর যখন আমরা 1 ফোঁটা অ্যাসিড ফেলবো তখন কিন্তু এই বেজের পিএইচটা অর্থাৎ এই কনিক্যাল ফ্ল্যাক্সের পিএইচটা একটু কমে যাবে। কমে কত হবে বলো? সেটা ধরলাম আমরা 3.1 সামথিং হলো। যদি 3.1 হয়, তোমাদের দেওয়া থাকবে কিন্তু উদ্দীপকে যে এ নামক একটা অ্যাসিড 3.1 পিএইচ নিয়ে নিচের দিকে ঢালা হচ্ছে, তখন তোমরা সবসময় যে অ্যাসিড উপর থেকে ঢালতেছো, বুড়ের থেকে ঢালতেছো, সেইটার কিন্তু পিএইচ হিসাবে তোমরা এই হচ্ছে নির্দেশকটা ইউজ করবা। তখন 3.1-এর যে নির্দেশকটা আছে সেইটা তোমরা ইউজ করে দিবা। কিংবা তোমরা যদি বুলেটে নেয় হচ্ছে বেজ এবং নিচে যদি থাকে অ্যাসিড, তখন তোমরা কি করবা? তখনও তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে যে এইটার পিএইচ এত, অর্থাৎ বেজের পিএইচ দেওয়া থাকবে। তখন তোমরা ওই বেজের যে পিএইচটা সেটা ধরে তোমরা নির্দেশকটা ইউজ করে দিবা। আমি বোঝাতে তো পারলাম তোমাদের যে এইটা কিভাবে তোমরা নিবা। তোমাদের উদ্দীপকে যেটা দেওয়া থাকবে বেস বা অ্যাসিড, সেই হিসাবে তোমরা নির্দেশকটা ইউজ করবা। আর কেন হলো সেটাও আমি তোমাদের বলে দিলাম, যে উপরে যেটা থাকবে সব তখন সেটা যখন নিচের দিকে পড়তে থাকবে তখন কি হবে? তখন সেটা কিন্তু তার নিজের আয়ত্তে নিয়ে আসবে, অর্থাৎ উপরে যদি কম পিএইচ থাকে নিচেরটাকে আস্তে আস্তে রিয়াকশন করতে করতে তার নিজেরটাতে নিয়ে যাবে। তো এইভাবেই আসলে হয় মোটামুটি। তো আজকের যে আলোচনার বিষয় ছিল সেটা কি কঠিন? আমার কাছে তো মনে হচ্ছে না কঠিন, খুবই সহজ একটা চ্যাপ্টার। সব মিলিয়ে কঠিন কি? কঠিন না তো। তো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তো তাদেরকেও জানিয়ে দাও, এত সহজ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, এবং নেক্সটে আমরা বোল্টসম্যান ধ্রুবক এবং বিভিন্ন রকমের আইটেম নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবা। শেষে একটা কথাই বলতে চাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড নেভার স্টপ লার্নিং। আল্লাহ হাফেজ।